রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। কক্সবাজারের রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৭ দফা প্রস্তাবও তুলে ধরেন। সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে ২০১৭ সালে এবং এর আগেও সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। এই জনগোষ্ঠীকে জাতিগত নির্মূলের প্রক্রিয়া থামানো সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও ২০১৭ সালে ও তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরেন। বলেন, এ সংকট মিয়ানমারের তৈরি এবং তাদেরই সমাধান করতে হবে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ বন্ধে ব্যবস্থারও আহ্বান জানান। রোহিঙ্গাদের সংকট মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলনে অংশ নিচ্ছে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা। সম্মেলনের সুপারিশ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে চলা ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সম্মেলন থেকে কি ধরনের সুপারিশ উঠে আসছে, আর সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো হচ্ছে কিনা? প্রথমে বলি, প্রফেসর ডক্টর ইউনূসের যে সফর ছিল আজকে খুব ইরানিতে দাওয়াত হোটেলে, সেখানে রোহিঙ্গা অংশগ্রহণ সম্মেলনে তিনি যোগদান করেন এবং সেখানে রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা, তাদের যেই বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং তিনি বলেছেন যেহেতু রোহিঙ্গা ইস্যু সেটি মিয়ানমার থেকে শুরু হয়েছে এবং এটি সমাধানের দায়িত্ব কিন্তু মিয়ানমারে। তারপরও যেহেতু বাংলাদেশে প্রায় ১৩ লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা বর্তমানে আশ্রয় নিয়েছে, নানা সীমাবদ্ধতা এবং অনেক সংকটের পরেও কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তো তাদেরকে ফিরিয়ে নেওয়া এবং তাদের পুরোপুরি দেখভাল কিন্তু যে অন্যান্য বিদেশি সংস্থা অর্থাৎ দাতা সংস্থাকে নেওয়া দরকার বলে তিনি মনে করছেন এবং পাশাপাশি তিনি বেশ কয়েকটি অর্থাৎ ৭টি প্রস্তাবনা তিনি দিয়েছেন। প্রস্তাবনার মধ্যে রোহিঙ্গাদের কিভাবে নিরাপদে ফিরিয়ে নেওয়া যায় এবং রোহিঙ্গাদের যে সহিংসতা বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেন। আজকে আপনি জানেন ২৫শে অগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে ২০২২ সাল থেকে রোহিঙ্গারা, এবং আজকের দিনে এই যে রোহিঙ্গাদের অংশগ্রহণ যে সম্মেলনে সেটি অনেকটা তাৎপর্যপূর্ণ বলছেন রোহিঙ্গারা। আমি বেশ কিছু রোহিঙ্গার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বাংলাদেশের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন এবং আগামী কুরবানির ঈদ যাতে মিয়ানমারে অর্থাৎ নিজ দেশে তারা পালন করতে পারবে, তো সেরকমই এখন তারা এসে আশায় বুক বেঁধে আছেন এবং যে তারা বলছেন আপনি জানেন এখনো পর্যন্ত মিয়ানমারের ওপারে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশে প্রায় ১৩ লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে, কিন্তু ওই পারে এখনো সহিংসতা, সংঘর্ষ, সংঘাত চলছে। এখনো নতুন করে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, সেরকমই খবর পাচ্ছি। এমন পরিস্থিতির মধ্যে যেই আজকের যে গুরুত্বপূর্ণ যে বৈঠক অর্থাৎ ৪০ দেশের যে বিভিন্ন ক্যাটাগরির যে মানুষ অর্থাৎ মানুষ যা আসছেন তাদের কাছে রোহিঙ্গাদের যে সমস্যা, সংকট সেটি তুলে ধরতে পেরে বাংলাদেশ অনেকটা আশা প্রকাশ করছেন যাতে ভবিষ্যতে রোহিঙ্গার যে প্রত্যাবাসন সেটা যাতে দ্রুত হয়, সেরকমই তারা আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি এও বলে রাখি যে ৩ দিনের যে সম্মেলন সেটি আগামীকালকে শেষ হবে এবং সেখানে রোহিঙ্গাদের
বিভিন্ন পর্যায়ের নেতারাও কিন্তু সেখানে উপস্থিত আছেন। তারাও তাদের দুঃখ দুর্দশার কথাও সেখানে উপস্থাপন করছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার রবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 7 আগস্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আসামি কেটু মিজান, তার স্ত্রী গোলাপী সহ 8 জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এদিকে চার্জশিট দাখিলে সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা তুহিনের ব্যবহৃত মোবাইল উদ্ধারের দাবি জানান। 15 দিনের মতন তাদেরকে আমরা দোষী বা অভিযুক্ত বলতে পারি, তাদের সবার নামে আমরা আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে 8 জন ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চার্জশিট দিছে, এটা খুব ভালো কথা। এখন আমার মনে কথা হচ্ছে যে আমার স্বামীকে যে কারণে খুন করা হয়েছে, যে একটা মোবাইল ভিডিও ফুটেজ ধারণ করার কারণে, আমি চাই যে আপনারা দ্রুত সেই মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করুন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সকালে অভিযোগপত্র গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর হাকিম এস.এম. আলাউদ্দিন। শুনানিতে মামলার বাদী নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, অভিযোগপত্রে 38 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় গগন দাস, বিশাল দাস, রাজ কাপুর এবং সুকান্ত দত্তকে অব্যাহতির আবেদন করেন। সুকান্ত অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি সহ 8টি মামলার আসামি। পরে সুকান্ত দত্তের সম্পৃক্ততা রয়েছে মর্মে আসামি হিসেবে অন্তর্ভুক্ত রাখার আবেদন জানানো হয়। সব মিলিয়ে আদালত সুকান্ত দত্ত সহ মোট 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। এই মামলায় 39 জনকে চার্জশিটভুক্ত রাখা হয়েছে, তার মধ্যে 20 জন গ্রেফতার আছেন, 19 জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ করেছে। সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনে শুনানি করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি হচ্ছে। এতে অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব অংশ নিচ্ছেন। দিনের প্রথম ভাগে খুলনা অঞ্চল, দ্বিতীয় ভাগে বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের আবেদনের শুনানি সম্পন্ন করবে ইসি। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট 40টি আসনে। আগামী 27 আগস্ট শুনানি শেষ হবে। সীমানা আপত্তি নিয়ে অনেকেই ইতিমধ্যে বিক্ষোভ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসি। 4 দিনের আবেদন শুনানি শেষে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। বাগেরহাটবাসীর প্রাণের দাবি হচ্ছে আমাদের যে 4টা আসন ছিল সেই 4টা আসন পুনর্বহাল করা হোক এবং সেভাবে নির্বাচন। বাগেরহাটবাসী বঞ্চিত হবে, বিগত 17 বছর যেভাবে আমরা বঞ্চিত হয়েছি পুনরায় আবার সেই আমাদের বঞ্চিত থাকতে হবে। এবারে জানাবো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উঠে আসছে না ডেঙ্গু রোগের প্রকৃত চিত্র। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। কীটতত্ত্ববিদেরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত 4 গুণ বেশি হবে। প্রকৃত তথ্য জানতে আউটডোরে সেবা নেওয়া রোগীদের তথ্য সংরক্ষণ করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 28,000 ছাড়িয়েছে। তবে এই তথ্য শুধুমাত্র ভর্তি রোগীর, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় থেকে যারা টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন সে তথ্য নেই সরকারের কাছে। ঢাকার 77 হাসপাতালের বাইরে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশের আরও 80 জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য নেয়, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। যে একজন ডেঙ্গু রোগীর
ঠিকানা বা তার যে স্থানে আছেন সেই স্থানকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। সেটিও যদি সঠিক ঠিকানা না পাওয়া যায় সম্ভব হয় না। এর প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রমে। সঠিক তথ্যের অভাবে হটস্পট সম্পর্কে জানা ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নর্মাল ডাক্তারকে প্রাইভেট ডাক্তারকে দেখানো হয়েছে বা কোনো ছোটোখাটো হাসপাতালে গিয়ে দেখানো হয়েছে, ভালো হয়ে চলে আসছে। এই রিপোর্টগুলো আমরা পাই না। তো এইটা থাকলে আমাদের কার্যক্রমে, আমাদের বলতে পুরো বাংলাদেশেরই কার্যক্রমে অনেক সুবিধা হতো। ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা জানতে আউটডোরের হিসাবেও কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনডোর থেকে বা যারা ভর্তি রোগী তাদের যে তথ্যটা নিচ্ছে, অনুরূপভাবে ওনারা যদি আউটডোর এবং ল্যাবরেটরি বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে যদি তথ্য নেন তাহলে কিন্তু আমরা শতভাগ পাবো না, কিন্তু তারপরেও যে বিশাল গ্যাপ, সেই গ্যাপটা কিছুটা কমানো যাবে। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সে সংখ্যা 4000-এর বেশি। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রোগীর সংখ্যা প্রায় 2500। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজি বাইকের চালক সহ 4 জন আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের জিলের ডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ডুমুরিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। সোমবার সকালে 7 যাত্রী নিয়ে খুলনার ডুমুরিয়া থেকে সদরে যাচ্ছিল ইজি বাইকটি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিলের ডাঙ্গায় পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলে নিহত হন বাহনটির চালক মুজাহিদুল ইসলাম। ইজি বাইকটা ওই ট্রাকের তলে ঢুকিয়ে আছে, কয়েকজন লোক আসলো, এসে টেনে বের করলো। ডুমুরিয়া থেকে খুলনা আসতেছিল, জিলের ডাঙ্গায় আসার সময়, জিলের ডাঙ্গা পৌঁছানোর পরে আপনার নদী থেকে একটা ট্রাক এসে সরাসরি অটোতে মেরে দিচ্ছে। আহত 6 জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 3 জন। গুরুতর আহত অন্য যাত্রীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডুমুরিয়া থেকে ইজি বাইক যেতেছিল খুলনা এবং পিকআপ যেতেছিল খুলনা থেকে সাতক্ষীরাগামী পিকআপ, দুটোই আমাদের এখন আটক আছে, দুটো হেফাজতে আছে আমাদের। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর নতুন সেতুর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার সকাল 10টার দিকে টঙ্গী উড়াল সড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে সময় বক্তারা বলেন, যান চলাচলের সুবিধার্থে দ্রুত তুরাগ নদের উপর সেতু নির্মাণ করতে হবে। এছাড়াও আব্দুল্লাহপুর সড়ক সংস্কারেরও দাবি জানান তারা। প্রায় 1 ঘন্টা পর প্রশাসনের অনুরোধে সড়ক থেকে সরে যান তারা। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়েনি। অবৈধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়ার সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমছে বলে মন্তব্য করেছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধে সরকার শক্ত ব্যবস্থা নিচ্ছে। মোকাম থেকে কয়েকটি ধাপে হাত বদলের কারণে ইলিশের দাম বাড়ে, তা কমিয়ে আনতে সরকার পরিকল্পনা সাজাচ্ছে বলেও জানান উপদেষ্টা। চারণভূমি কমায় মহিষ লালন পালন কমছে বলেও মনে করেন তিনি। জাটকা নিধনটা যেভাবে হচ্ছে, এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে, কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি। এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার। আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহার কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় এবং হলগুলোতে মনোনয়ন ফর্ম বিতরণ করছেন রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার মনোনয়ন বিতরণের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভোটের আমেজ। তবে ছাত্রদল নির্বাচন পেছানোর দাবি জানানোয় নির্ধারিত সময়ে ভোট হওয়া নিয়ে সংশয়ে অনেকেই। প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই নির্বাচনী অভিজ্ঞতা নতুন, তাই সবার মাঝেই বাড়তি আগ্রহ। প্রায় 25,000 ভোটারের এই নির্বাচন নিয়ে মুখর মতিহারের সবুজ চত্বর।
এক দল প্রস্তাব দিচ্ছে, আবার কিছু দল প্রস্তাব দিচ্ছে যে রাষ্ট্র নির্বাচনটা যদি একটু পিছানো যায় তাদের জন্য অনেক ভালো হয়। তবে ভোটের আমেজের মাঝেও পিছু ছাড়ছে না সংশয়। রোববার ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়ে রাষ্ট্র নির্বাচন 2 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। যে প্রস্তাবনা দিয়েছি যে আপনারা নির্বাচন পিছানোর কোনো ইয়া নাই, কারণ ওনারা ওনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো বা নির্বাচন পিছাতে চাইতেই পারে। তো রাষ্ট্র নির্বাচন শেষ করে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই আবার। তবে নির্বাচন কমিশন বলছে নানা সংকট ও সীমাবদ্ধতার মাঝেই আগামী 15 সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছেন তারা। ঘোষণা করেছিলাম তার নির্বাচনের ডেট ছিল 15ই সেপ্টেম্বর, এখনও সেটা আছে। আমরা মাঝে ভিতরে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর আমাদের ক্যাম্পাসে বর্তমানে একটা স্বাভাবিক পরিস্থিতি নেই, এটা স্বাভাবিক। রাষ্ট্র নির্বাচন এইটাকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে পারবে না আশা করছি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কর্মবিরতি 2 দিনের জন্য প্রত্যাহার করায় নির্বাচনী কার্যক্রমে বাড়তি গতি এসেছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের জন্য সংগ্রহ করা প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। বিকেল 4টা পর্যন্ত যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে গত 21 আগস্ট শেষ দিনে জাকসুর হল সংসদ নির্বাচনের জন্য 740 শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে জাকসুর জন্য 273 জন এবং হল সংসদগুলোর জন্য 467 জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ শুরু করে নির্বাচন কমিশন। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচারণা। পরে 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। চট্টগ্রামে অবৈধভাবে পলিথিন উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর বাকুলিয়া রাজাখালী এলাকায় র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায় 4টি কারখানায় পরিদর্শন শেষে অন্তত 100 কেজির বেশি পলিথিন এবং পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে জিলানি প্লাস্টিক নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে পলিথিন তৈরির অভিযোগে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে এসব কারখানায় আবারও নিষিদ্ধ পলিথিন উৎপাদনের খবর পেলে জড়িতদের কারাগারে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেয় প্রশাসন। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, যদি পরিবেশের নির্দেশনা না অমান্য করে, না মেনে চলে, তাহলে তাদেরকে পরবর্তীতে শুধুমাত্র জরিমানা করা হবে না, তখন তাদেরকে জেলেও দেওয়া হবে বা তাদের কারাদণ্ড প্রদান করা হবে। আগুনে পুড়ে গেছে চট্টগ্রামের পর্যটন কর্পোরেশনের সৈকত বার ও রেস্টুরেন্ট। সকাল 9:45টার দিকে স্টেশন রোডের বারটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সদস্যরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান জানান, দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, আগুনে 10 থেকে 15 লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রচুর স্মোক এখানে আপনার জমা ছিল, সে কারণে আমাদের স্মোকটা রিমুভ করতে কিছুটা আমাদের সময় লেগেছে। প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, দেন আপনাকে কজ অফ ফায়ার অ্যান্ড লস অফ অ্যাসেট এটা বলা যাবে। দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট এবং শিল্প শহর মাধবদীতে প্রায়ই ঘটছে আগুনের ঘটনা। শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে এসব আগুনের ঘটনায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অপ্রশস্ত রাস্তা ও গলিসহ পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় বাড়ছে ক্ষতির পরিমাণ। দেশে উৎপাদিত কাপড়ের বড় অংশই আসে নরসিংদী থেকে। এর মধ্যে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান মাধবদী ও শেখেরচর বাবুরহাটে। এসব এলাকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান অপ্রশস্ত রাস্তা বা সরু গলির ভেতর, তাই আগুন লাগলে নেভানো যায় না সহজে। এগুলোতে ঢুকতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে। অপ্রশস্ত রাস্তাঘাটের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে আগুন নিয়ন্ত্রণে কাছাকাছি পানির উৎস না পাওয়া। দূরের উৎস থেকে পানি জোগাড় করতে নষ্ট হয় অনেক সময়, ততক্ষণে পুড়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। আমাদের রাস্তাঘাট সেরকম পাস না, মনে করেন ফায়ার সার্ভিস যাইতে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পানি থাকলে দেখা গেছে আপনার ক্ষতিটা অনেক কম হইতো।
শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এটা নিয়ে আসলে কারো কোনো খেয়ালই নেই। আমরা সব ব্যবসায়ীরা যদি গড়ের মায়া ছাইরে দিয়া পৌরসভার সহযোগিতায় যদি রাস্তা একটু প্রশস্ত করা যায়, তখনই একমাত্র আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। চলতি বছরের আগস্ট পর্যন্ত নরসিংদীতে 261টি আগুনের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ বাণিজ্যিক এলাকাগুলোতে। ফায়ার সার্ভিস বলছে বেশিরভাগ আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এইসব স্থানগুলো পরিদর্শন করেছি, পরিদর্শন করে ব্যবসায়ী সমিতি, মালিক এবং স্থানীয় প্রশাসন ওনাদেরকে অবগত করেছি, চিঠি দিয়েছি, কিন্তু এর কোনো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফায়ার সার্ভিসের তথ্য, নরসিংদীতে চলতি বছরের আগস্ট পর্যন্ত 261টি আগুনের ঘটনায় আনুমানিক ক্ষতি 7 কোটি 56 লাখ টাকা। গত বছরে 360টি আগুনের ঘটনায় প্রায় 7 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়, নিহত হন একজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহকে লাঞ্ছিত করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দুই দলের কর্মীরা। রাতে আশুগঞ্জের রেলগেট এবং সরাইলের শাহবাজপুরের প্রথম গেট এলাকায় বিক্ষোভ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এ সময় তারা ঢাকা সিলেট মহাসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। হামলায় জড়িত থাকার অভিযোগে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে 1 ঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা। অন্যদিকে এনসিপি নেতা আতাউল্লাহ সহ অন্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার ব্রাহ্মণবাড়িয়ার আসন পুনর্বিন্যাসের শুনানিতে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। সাভারের আশুলিয়ায় শামীম হোসেন নামে এক কাভার্ড ভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ঢাকার ইটা মহাসড়কের 20 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায় রাতের কোনো এক সময়ে 20 মাইল এলাকায় ওই কাভার্ড ভ্যান চালককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে থামানো অবস্থায় কাভার্ড ভ্যান এবং চালককে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে আশা করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে নেত্রকোনা সদর উপজেলার রাউরাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বছরের শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এর মধ্যে এই বিষয়ে বইয়ের টেন্ডার চলছে। বর্ষা মৌসুমে হাওড় অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ জানান উপদেষ্টা। এর আগে কেন্দুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সহ 3টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আশা করতে পারি যে আমরা জানুয়ারির প্রথম দিনই সব বই তুলে দিতে পারবো প্রাইমারি স্কুলে। হাওড় অঞ্চলে আমরা নির্দেশ দিচ্ছি যে এগুলা স্থানীয়ভাবে ম্যানেজ করতে হবে। স্কুল তার অভিভাবকদের নিয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাহায্য নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড হিসেবে বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন শিক্ষকরা। সকালে খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। তাদের দাবিগুলো হলো এন্ট্রি পদ নবম গ্রেড সহ বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বকেয়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। সমীর বরিশাল সিটি কর্পোরেশনের কাউনি আবাসন প্রকল্পের 240টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেয়া প্রায় 6.5 কোটি টাকার হদিশ নেই। এদিকে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা চলায় নতুন করে কিস্তির টাকাও মিলছে না। ফলে প্লট এলাকায় বন্ধ সব কাজ। স্থানীয়দের ক্ষোভের মুখে কর্মকর্তারা বলছেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কাজ করা যাচ্ছে না। শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 2 দফা বরিশালের মেয়রের দায়িত্ব পালন করেন। 2023 সালে নগরের কাউনিয়া সিটি কর্পোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পের 240টি প্লট বরাদ্দ দেন তিনি। প্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রায় 6 কোটি 44 লাখ টাকা জমা পড়ে আইএফআইসি ব্যাংকে, তবে সে টাকার হদিশ মিলছে না।
অ্যাকাউন্টস যারা থাকেন তাদের কিছু করার থাকে না, মৌখিক বলে দেয় যে কাজটা করে নিয়ে আসো, যদি উনি কাজটা না করে তো কপালে যা হওয়ার সেইটাই হয়। এই মেয়র সিটি কর্পোরেশন 26 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছে, যেটা সর্বজন স্বীকৃত, যেটা এই পরবর্তী একজন মেয়র আসছে ওটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি তদন্ত করি। আবাসন প্রকল্পের অনিয়ম নিয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান সিটি এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক আবেদনের অযোগ্য, তারপরও তাদের বরাদ্দ দেয় সাবেক মেয়র। টুটুল মিয়া, হ্যাঁ, এর দেশে 15টা প্লট, জাহাঙ্গীর মিয়ার দেশে, মান্নার দেশে, হ্যাঁ, এই মালিকানা জমিগুলো তারা বুঝ দিয়ে দিয়েছে ওই প্লটের ভিতরে। আগের যে রাস্তা, সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের যারা ভিতরে যারা বাসিন্দা তারা বের হইতে পারে না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান, স্থানীয়দের ক্ষোভের মুখে 2023 সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট, তাই নতুন করে কিস্তির টাকাও মিলছে না। সিটি কর্পোরেশন যে কিস্তিগুলো বাকিগুলো কিস্তিগুলো ওঠার কথা বা পাওয়ার কথা ছিল, এই কিস্তিগুলো বন্ধ আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের একটা বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই যে উদ্যোগগুলো, যে মামলা চলমান, এই মুহূর্তে আমরা ওখানে কিছুই করতে পারতেছি না। 240টি প্লটের মোট দাম ধরা হয়েছে 13 কোটি 63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের সাদা পাথর লুটের পর সুনামগঞ্জের সীমান্ত এলাকা পর্যটন কেন্দ্রগুলো থেকে বালি পাথর লুট ঠেকাতে নদী এবং স্থলপথে অভিযান চালিয়েছে বিজিবি। সকালে সদর উপজেলার ধোপাজান, বালুমহাল এবং তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের। তিনি জানান, সিলেটের সাদা পাথর থেকে পাথর লুট হওয়ার পর সুনামগঞ্জের জাদুকাটা, চলতি ও সুরমা নদী থেকে একইভাবে বালি পাথর লুট ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান চলবে বলে জানান তিনি। আমরা জেলা প্রশাসনের সাথে নিয়মিতভাবে আমরা যোগাযোগ স্থাপন করছি, কিন্তু আগের থেকে কিন্তু আমাদের যে স্পেশাল টাস্ক ফোর্স সেটার পরিমাণে কিন্তু আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। তাতে করে আমাদের ধারণা যে আশঙ্কা আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা হয়তোবা আমরা এটা নস্যাৎ করতে এবং কন্ট্রোলের ভিতরে নিয়ে আসতে সমর্থ হব। 6 বছর আগে দিনাজপুরের মধ্যপাড়ায় আরও একটি পাথর খনির সন্ধান পেলেও তা খননের কাজ শুরু হয়নি। সম্ভাব্যতা জরিপ হলেও সরকার সিদ্ধান্ত না নেয় আর কি আছে খনন কার্যক্রম। মধ্যপাড়া খনির কর্মকর্তারা বলছেন, নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। 2019 সালে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাশেই নতুন একটি পাথর খনির সন্ধান মেলে। সম্ভাব্যতা জরিপে বলা হয়, 2.25 বর্গ কিলোমিটারের খনিটি থেকে বছরে 33 লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা যাবে। দেশে বছরে পাথরের চাহিদা 2 কোটি মেট্রিক টন। মধ্যপাড়া পাথর খনি থেকে বছরে উৎপাদন হয় মাত্র 15 লাখ মেট্রিক টন। বাকি চাহিদা মেটে আমদানি থেকে। ব্যবসায়ীরা বলছেন, নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। অনেকদিন থেকে শুনতেছি, কিন্তু কোনো কার্যক্রমরা নিচ্ছে কি নিচ্ছে না বা কোনো প্রতিশ্রুতি এখনো দেখা যাচ্ছে না। তবে এটা খুব দ্রুত যদি হয় তাহলে আমরা সবাই লাভবান হব। প্রসেস করতে গিয়ে যত খরচ হয়েছে এখানে তত খরচ আর হচ্ছে না। অল্প খরচের মধ্যে লাভজনক খনিজ সম্পদ উত্তোলন হবে। এতে এলাকার উন্নয়ন, বাংলাদেশ সরকারের উন্নয়ন, আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নয়ন হবে। মধ্যপাড়া খনির কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো খনির পাশেই নতুন খনির অবস্থান হওয়ায় লাগবে না প্রশাসনিক অবকাঠামো। এতে সহজ হবে উত্তোলন। আমরা আশা করছি যে বর্তমান সরকার দেশীয় পণ্য যেহেতু ব্যবহারের দিকে ঝোঁক দিচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চিন্তা ভাবনা করছেন, সেই প্রেক্ষাপটে নতুন খনিটা হয়তো চালু হবে। পেট্রোবাংলার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অলরেডি আমরা এটি পেট্রোবাংলায় প্রেরণ করছি, শীঘ্রই হয়তো মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয়ে গেলে এইটির সম্ভাব্যতা বিষয়ে পর্যালোচনা হবে। আশা করছি যে এটি অনুমোদন হয়ে যাবে। বিভিন্ন দেশ থেকে পাথর আমদানিতে বছরে খরচ হয় প্রায় $350 মিলিয়ন। নতুন পাথর খনির কার্যক্রম চালু হলে বছরে সাশ্রয় হবে $100 মিলিয়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলে ধরে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংক জেলা শাখা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ করা হয়। পরে বৃক্ষরোপণের উপকারিতা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বৃক্ষরোপণের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন।
যাত্রাবাড়ির থানার বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। জুলাই হত্যা মামলায় আজ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাতে তাকে ঢাকায় আনা হয়। পুলিশ জানিয়েছে সিআইডির একটি দলের বিশেষ অভিযানে বরিশালে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ 25 জন সহ অজ্ঞাত আরও 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। এর আগে 17 আগস্ট একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। সরছে রেল লাইন প্রশস্ত হচ্ছে যমুনা সেতু, প্রায় 11.5 ফুট চওড়া হবে সড়কটি। এতে উত্তরবঙ্গের সঙ্গে সড়ক পথে যোগাযোগ আরো সহজ ও স্বস্তির হবে। যমুনা সেতুর 2 প্রান্তে যানজট আরো কমবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রেল লাইন অপসারণের কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1998 সালে যমুনা নদীর উপর সড়ক সেতু চালু হয়। 2006 সালে সেতুতে ফাটল দেখা দিলে ট্রেনের গতি কমানোর পাশাপাশি ভারী মালবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ফেব্রুয়ারি থেকে নতুন রেল সেতু দিয়ে চলছে ট্রেন। পরে যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন সরিয়ে সড়ক প্রশস্তে সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আমরা যদি এই রেল ট্র্যাকটা সমান ভাগে 2 লেনে অর্থাৎ ঢাকামুখী লেনে এবং উত্তরমুখী লেনে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের সড়কের প্রশস্ততা বেড়ে 6.3 মিটার থেকে বেড়ে 8.05 মিটার হবে। তো এতে করে আমাদের যান চলাচলের গতিশীলতা আসবে, পাশাপাশি দুর্ঘটনাকালীন যে সময় আমাদের উদ্ধার করা লাগে সেই উদ্ধারকালীন সময় আমরা সুবিধা পাব। রেল লাইন সরিয়ে নেওয়ার পর টেন্ডার ও ঠিকাদার নিয়োগ সহ আরও কিছু সময় লাগবে সেতু প্রশস্তকরণে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাকটা যে পুনর্বিন্যাস হয়ে আমার সড়ক লেনে অন্তর্ভুক্ত হবে, এই পুনর্বিন্যাসটা কিভাবে হবে এটার একটা কারিগরি বা ইঞ্জিনিয়ারিং একটা স্টাডি হয়ে ডিজাইন হয়ে তারপর টেন্ডার করে এটা কাজে যেতে হবে আর কি। যমুনা সেতুর উপর থেকে রেল লাইন সরলে প্রশস্ত হবে সড়ক, বাড়বে যান চলাচলের গতি, বলছেন চালকরা। জায়গাটা যদি লেনটা প্রশস্ত করে তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ আমরা যখন গাড়ি ওভারটেকিং করি তখন যমুনা সেতুর উপরে খুব বেশি একটা জায়গা থাকে না। রেল লাইনে ওটা যদি সরাই দেয় তাহলে আপনার জায়গা বেশি হয়ে গেল, রাস্তাটাও সরা হয়ে গেল, যার কারণে আমরা আরও সুবিধা পাবো বেশি আর কি। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলায় প্রতিদিন 22,000 পরিবহন চলাচল করে। ঈদ এলে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।